সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভের সঙ্গে আছে আমি ওমর রিনাত। গোলাপি রঙের বাস, যার চালক কন্ডাক্টর শুধু নারী নয়, যাত্রীরাও হবেন নারী। আজ থেকে এমন বাস সার্ভিস চালু হচ্ছে রাজধানীর 9টি রুটে। আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। যাব তার কাছে। জিসান, এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন, এবং কোন কোন রুটগুলোতে নারীদের এই বাসগুলো চলবে সে বিষয়ে আমাদের সবশেষ তথ্য জানাবেন। ইনান, গোলাপি রঙের যে বাস আজকে উদ্বোধন হওয়ার কথা সেটি এখনো উদ্বোধন হয়নি, তবে সড়ক পরিবহন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা এরই মধ্যে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই যে কার্যক্রম সেটি শুরু হবে। আমরা কিছুক্ষণ আগে যে চালক যারা রয়েছেন, নারী চালক যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি এবং জানতে চেয়েছি রাজধানীর বিশৃঙ্খল যে সড়কগুলো রয়েছে সেখানে নারীদের জন্য ডাবল ডেকার বাস চালানো কতটা চ্যালেঞ্জিং হবে। তারা জানিয়েছেন যে তাদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং, তবে তাদের আত্মবিশ্বাস অনেকটাই আছে এবং তারা বলছেন যে নারীদের নির্বিঘ্নে তাদের, বিশেষ করে কর্মজীবী নারীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এই যে গোলাপি রঙের বাস সার্ভিস চালু হচ্ছে এটি অনেক স্বস্তির নারীদের জন্য। এবং তারা বলছেন যেহেতু গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে নারীদের অনেক বেশি বেগ পোহাতে হয়, সেটি থেকে মুক্তি পাবে, অনেকখানি মুক্তি মিলবে নারীদের। এবং আপনি যে 9টি রুটের কথা জানতে চেয়েছেন, এই 9টির মধ্যে একটু জানিয়ে রাখতে চাই, মিরপুর রুটে 2টি বাস রয়েছে, যেটি মিরপুর 12, 10, তারপরে আগারগাঁও হয়ে সেটি ফার্মগেট হয়ে কিন্তু মতিঝিল যাবে। এবং ডেমরা রুটে রয়েছে একটি বাস এবং গাজীপুর রুটে 2টি বাস রয়েছে যেটি বিমানবন্দর হয়ে যাবে। এরকম মতিঝিল এবং মোহাম্মদপুর রুটে রয়েছে একটি করে বাস। এরকম টোটাল 9টি বাস, 10টি বাস চলবে 9টি রুটে। আমরা এখানে যারা হেল্পার রয়েছেন তারাও নারী, তাদের সঙ্গে কথা বলেছি। নারীদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং তারা বলছেন, যেহেতু রুটে এখন হচ্ছে অটো রিকশার আসলে সয়লাভ, চারদিকে অটো রিকশা, এত অটো রিকশার মাঝখানে এত অটো রিকশার ভিড়ে আসলে ডাবল ডেকার বাস চালানো নারীদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং। তবে নারীদেরকে, বিশেষ করে কর্মজীবী নারী এবং সাধারণ নারীদেরকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যে উদ্যোগ নিয়েছে বিআরটিসি, এটিকে সাধুবাদ জানিয়েছেন তারা। এখানে এরই মাঝে কার্যক্রম শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই গোলাপি রঙের যে বাস সেটির উদ্বোধন করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই উদ্বোধন যখন হবে আমরা আবারও সবশেষ তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁওয়ে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026-এ বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা হৃদস্পন্দন বা হার্ট যে কয়টিকে বুঝায়, রেভিনিউ ডিপার্টমেন্ট এরকম আপনাদের সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন। এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। ধন্যবাদ। হ্যালো, এনিবডি? সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় উপদেষ্টা মহোদয়, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ,
চীন মৈত্রী সম্মেলনের রাজস্ব সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আমরা আবারও নারীদের যে বাস সার্ভিস সেই বিষয়ে জানাতে চাই। আপনারা জানেন এরই মধ্যে রাজধানীতে আজ থেকে উদ্বোধন হবে গোলাপী বাস, এবং রাজধানীর মতো বগুড়াতেও নারীদের নিরাপদ যাতায়াতে মূলত এই গোলাপী বাস সেবা চালু করা হবে। মূলত নারীরা যেন নিরাপদে চলাচল করতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হচ্ছে। শুধুমাত্র যাত্রীরাই নারী হবেন না, এর মধ্যে যারা চালক থাকবেন এবং যারা সহকারী অর্থাৎ কন্ডাক্টর থাকবেন তারাও এই নারীই হবেন। বগুড়াতে আমরা যেতে চাই। বগুড়ায় যেহেতু আজ থেকে চালু হচ্ছে দুটি বিশেষ মহিলা বাস সার্ভিস, এ বিষয়ে আমরা সবশেষ আরও তথ্য জানব। সেই তথ্য জানাবেন সহকর্মী জজিফ হোসেন প্রতীক। যাব প্রতীকের কাছে। প্রতীক, এখন পর্যন্ত উদ্বোধনের কি কার্যক্রম এবং বগুড়ায় আসলে কোন কোন রুটে চলবে? নারী বান্ধব বাস হিসেবে বগুড়ায় এটির প্রয়োজনীয়তা কেমন জানাবেন? ইনান, আসলে উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার এবং রাজধানী খ্যাত বগুড়ায়, সেই বগুড়ায় কিন্তু আপনি জানেন যে কর্মক্ষেত্র সহ বিভিন্ন কারণে শিক্ষা, ব্যবসা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এখানকার যারা নারীরা রয়েছেন, বিশেষ করে বগুড়া সদর এবং বাদবাকি যে 13টি উপজেলা রয়েছে সেই 13টি উপজেলা সহ আশপাশের জেলা থেকেও কিন্তু বগুড়ায় এখানে যারা নারী আছেন তারা কিন্তু আসা যাওয়া করেন, যে কারণে এই মহিলা বাস সার্ভিসটি তাদের জন্য একটি আশীর্বাদ হয়ে আসছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যারা নারী যাত্রী রয়েছেন তারাও বলছেন যে তাদের দীর্ঘদিনের যে একটি ভোগান্তি সেটি হয়তো লাঘব হতে যাচ্ছে ইতিমধ্যেই। এবং এখানে আপনার বিষয় জানিয়ে রেখেছি, বগুড়ার যে উপজেলাগুলো থেকে নারীরা তাদের এই বগুড়ায় আসেন তারা কিন্তু 3 হুইলার অর্থাৎ সিএনজি অটোরিকশা যোগে মহাসড়কে ব্যবহার করে তারা এখানে আসেন, যেটি আসলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং এই কারণে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনাও আমরা দেখছি। তো এই বাসটি যদি দেয়া হয় তাহলে তাদের জন্য আসলে তাদের যাতায়াত এবং তাদের যে অর্থ সেটিও কিন্তু বেশ লাঘব হবে এবং অর্থ অপচয় যেটি হচ্ছিল, সময় যেটি ক্ষেপণ হচ্ছিল সেটিও কিন্তু অনেকটা কমে আসবে বলে আমাদেরকে এখানকার যারা নারী যাত্রী রয়েছেন তারা জানিয়েছেন। এবং এই দুইটি বাস সম্পর্কে আমি একটু আপনাকে বিষয় জানিয়ে রাখতে চাই যে বগুড়ার শেরপুর উপজেলা থেকে মাটিডালি পর্যন্ত অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমি 9 মাইল, শাহজাহানপুর উপজেলা যে গেট সেই বি ব্লক হয়ে মাঝিরা বাজার, বনানী বাজার, সাতমাথা, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী কলেজ পর্যন্ত এটি স্টপেজ, এবং অন্য একটি বাস যেটি আসলে মোকামতলা উপজেলা থেকে শুরু হবে এবং এটিও কিন্তু চলবে বনানী পর্যন্ত। অর্থাৎ বলা চলে যে আনুমানিক 2টি উপজেলায় এই দুইটি বাস চলাচল করবে। কিন্তু সমস্যার যে বিষয়টি আমরা দেখছি যে এই 2টি বাসে যারা ড্রাইভার এবং কন্ডাক্টর রয়েছেন তারা কিন্তু একজন করেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের জটিলতা হয় কিংবা অসুখ বিসুখ হয় তাদের কিন্তু অন্য রিপ্লেসমেন্টের যে বিষয়টি থাকে সেটা এখন পর্যন্ত আমরা দেখছি না। তবে নারীদের যেটি দাবি যে এই বাসটি চালু করা হচ্ছে সেটি যাতে থাকে, প্রতিনিয়ত তারা যাতে যাতায়াত করতে পারেন এবং প্রয়োজনের সাথে সাথে এই বাসের সার্ভিসটা যদি আরো বাড়ানো হয় তাহলে এই তাদের যে ভোগান্তি সেই ভোগান্তিটা তারা লাঘব হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই বাসগুলোতে মোটামুটি 42টি সিট রয়েছে যাত্রী পরিবহনের জন্য এবং এই 42টি সিটে বিভিন্ন স্টপেজে কিন্তু বিভিন্ন ধরনের যে টিকিটের মূল্য সেই টিকিটের মূল্য নির্ধারণ করেছে স্টপেজ ভেদে, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাসগুলো চলাচল করবে। কিছুক্ষণের মধ্যে হয়তোবা সড়ক পরিবহন সেতুমন্ত্রী রবিউল ইসলাম এই বাসটির উদ্বোধন করবে। সেই বাসটি উদ্বোধন করার পরে আসলে এই বাসের যে ধরনের ফিচারগুলো রয়েছে তা বাদবাকিগুলো আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো আমরা একটু কথা বলতে চাই। এখানে আছেন মহিলা দলের যিনি রয়েছেন একজন নেত্রী, তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই বাসটি দেওয়ার ফলে আপনাদের কতটুকু উপকার হবে এবং কতটুকু উপকারে আসবে আপনাদের? ধন্যবাদ আপনাকে। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মীদের। আমাদের প্রিয় নেতা, আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের জন্য আজকে যে একটি মহতি উদ্যোগ নিয়েছে, এই যে মেয়েদের দ্বারা এই বাস পরিচালিত হবে। আপনারা জানেন যে যারা কর্মজীবী নারী তারা কিন্তু সকালবেলা তাদের কর্মসংস্থানে যাবার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধকে পাশ কাটিয়ে আজকে নারীরা যে তারা তাদের মতো করে একটি
মানে নির্ভরযোগ্য একটি বাসের মাধ্যমে তাদের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু তখন তাদেরকে ওই কর্মসংস্থানে কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে পৌঁছাইতে কিন্তু পারবে। তো একজন নারী আসলে নির্যাতিত হবার বিভিন্ন কারণ আছে। যখন একজন নারী অন্য বাসে বসে ছেলেদের সঙ্গে, সিএনজিতে বসে, রিক্সাতে বসে ছেলে মানুষের সঙ্গে যেতে হয়, এটি কিন্তু এক ধরনের নির্যাতন এবং মানসিক নির্যাতন। তো আমি মনে করি এইটি একটি আমাদের মানবিক প্রধানমন্ত্রীর একটি মানবিক উদ্যোগ। তো এই উদ্যোগকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অর্ধেক নারী জনগোষ্ঠীর পক্ষ থেকে। যেমনটি বলছিলেন আসলে যে এই বাসটি দেওয়ার ফলে নারীদের যে ধরনের ভোগান্তিগুলো ভুগতে হয় এবং আসলে এই তাদের যে প্রতিদিনের যে জার্নি, সেই জার্নিতে সিএনজি বাস থেকে শুরু করে তারা যেভাবে হয়রানির শিকার হন, সেই হয়রানিটি কিন্তু তাদের আর হতে হবে না, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার মহিলা বাস সার্ভিসের যে সর্বশেষ খবর তার। ইনান। প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। আমরা আবারও যেতে চাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনের রাজস্ব সম্মেলনে, যেখানে এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাব সেখানে। আমাদের কাছে মনে হচ্ছে প্রয়োজন নেই, এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক মানে এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। তবে অবশ্যই যেখানে প্রয়োজন আছে সেখানে তো অবশ্যই অর্থ ব্যয় করা, যেখানে যেই ফ্যাসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা অবশ্যই করবো, যে সাপোর্টটা দরকার। তবে যেহেতু এই সকল কিছুই হবে ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে, এবং এটার ট্যাক্স পেয়ারের কাছ থেকে তার যেটা প্রযোজ্য ট্যাক্স যেটা সে সরকারকে, রাষ্ট্রকে দেবে, এটাকে সুন্দর করে তার কাছ থেকে আদায় করে নিয়ে আসার দায়িত্বটা তো আপনাদেরকেই পালন করতে হবে। আপনি একটা কথা সঠিকভাবে বলেছেন, আপনাদেরকে এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। যেহেতু এটা ডিসকাশন, আজকের এই অনুষ্ঠানটি এরকম, সেই জন্য আমি মনে করি যে এরকম অনেক কিছুর আমাদের একটা অনেক জায়গায় অনেকভাবে অনেক পারসেপশন তৈরি হয়েছে, যেটার জন্য আমরা অনেকেই হয়তো দায়ী নয়, রং কতগুলো পারসেপশন তৈরি হয়েছে, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেজন্যই আমরা বারে বারে বলার চেষ্টা করছি, বর্তমান সরকার বারে বারে বলার চেষ্টা করছে যে আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে আমরা একটা পরিবর্তনের চেষ্টা করি, যে এই পরিবর্তনটাকে সকলে ভালো পরিবর্তন বলবে। এখানে আমাদের সকলের কন্ট্রিবিউট করার মতন অবস্থান আছে, কন্ট্রিবিউট করার মতন স্পেস আছে। আসুন আমরা সকলে মিলে কাজ করি। আমরা সকলে মিলে যদি যার যার যেটা কাজ, দায়িত্ব, সেটা যদি সঠিকভাবে পালনের চেষ্টা করি, সেখানেই আমরা চেঞ্জটা আনতে পারবো। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা সরকারকে দয়া করে সহযোগিতা করবেন। ধন্যবাদ। তবে এখানে যে মূল একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে, যেটা বললাম, একটা রং পারসেপশন আছে যে এনবিআর মানুষের উপরে ট্যাক্সের জন্য প্রেশার করে। এটা যেভাবেই হোক, এটা ভুল ভ্রান্ত ধারণা আছে। এখানে প্রত্যেকে এগিয়ে আসতে হবে, যারা ট্যাক্স দিবেন ওনাদেরকেও যেরকম সহযোগিতা করতে হবে, ওনাদের উপরে যাতে ট্যাক্স পেয়ার যারা, তাদের উপরেও যাতে কোনো রকমের প্রেশার না হয়, কিন্তু একই সাথে ওনারা অনুপ্রাণিত হয়, মানুষ যাতে অনুপ্রাণিত হয় যে ঠিক আছে আমার ট্যাক্সটা দিতে হবে, আমার ট্যাক্সটা দিলে আমরা স্বাস্থ্য সেবা পাবো, ট্যাক্সটা দিলে আমাদের সন্তানরা এডুকেশনের সুবিধা পাবে, ট্যাক্সটা দিলে আরও সোশ্যাল বেনিফিটগুলো, অর্থাৎ মানুষের জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে। এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আসে, সেই জন্য আপনাদেরকেও মনে হয় একটু এই ব্যাপারেও মনোযোগী হতে হবে, আমাদের সকলকেই হতে হবে। ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। জানাবো গ্যাস পরিস্থিতির খবর। গ্যাস সংকটে নাকাল এখনও জনজীবন, এখনও সরবরাহ পরিস্থিতি কতটুকু স্বাভাবিক হয়েছে সেই খবর জানাবো। কেরানীগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী আতাউর নিয়ন, যাব তার কাছে। আতাউর, এলএনজি স্টেশনগুলোতে, বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে এখন পর্যন্ত গ্যাস যে সরবরাহ সেটি কি স্বাভাবিক হয়েছে? আমরা এর আগেও বলছিলাম যে দীর্ঘ লাইন দেখেছি গাড়িগুলোর, এখন কি অবস্থা? আমরা এই মুহূর্তে ঢাকার রাজধানীর ঠিক কাছেই একটু বাইরে আছি, সেটা হচ্ছে কেরানীগঞ্জ, যেটা বলছিলেন। এখানে আমরা গত প্রায় 1 মাসের বেশি সময় ধরে দেখছি যেটা যে রাজধানীর ভিতরে যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেখানে গ্যাস যে সংকট রয়েছে, দীর্ঘ সময় লাইন ধরে প্রায় কয়েক ঘন্টা, 3-4 ঘন্টা অপেক্ষা করে কেউ গ্যাস পাচ্ছেন, আবার কেউ
পাচ্ছেন না এবং অনেক দীর্ঘ সময় ভোগান্তির পরে দেখা যাচ্ছে সামান্যতম গ্যাস পাচ্ছেন, সেই সময় আমরা ঢাকার বাইরে বা রাজধানীর বাইরে আসলে গ্যাস স্টেশনের কি অবস্থা সেটা যখন খোঁজ নিতে আসলাম, এই কেরানীগঞ্জে এসে একটি ছোট সাব পাম্প বলা চলে, আসলে এটা মূল পাম্পের সাথে সংযুক্ত। সেই পাম্পে আজকে এসে যেটা জানলাম যে তারা এই সংকট শুরু হওয়ার পর থেকে বা আরো আগে থেকে যখন গ্যাস সংকট শুরু হয় বা দীর্ঘ ভোগান্তি বা লাইনের সমস্যা শুরু হয় তখন থেকেই আসলে এই পাম্পটি বন্ধ হয়ে যায় এবং এখানের যে বেশিরভাগ সিএনজি গুলো রয়েছে বা সিএনজি চালিত 3 চাকার গাড়িগুলো রয়েছে সেগুলো আসলে পরবর্তীতে গ্যাস সংকটের কারণে সিএনজি থেকে কনভার্ট করে সেগুলো এলপিজিতে ব্যবহার করা হয় এবং বেশিরভাগ সেগুলো এখন এলপিজিতে চলছে। তো এই ভোগান্তির কথা আসলে যারা যেটা বলছিলেন যে এটা আসলে মূল পাম্পগুলোতে যে রাজধানীর যে সংকট শুরু হয়েছে এরপর থেকে যখন এই মূল পাম্পগুলোতে লাইন দীর্ঘ হচ্ছিল সেই লাইনের ভোগান্তির চাপটা যখন এই পাম্পগুলোতে পড়ছিল এবং দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বা 6 ঘন্টা 5 ঘন্টা বা দিনের অর্ধেক সময় দাঁড়িয়েও তারা ঠিকভাবে প্রেসার না থাকা এবং সরাসরি মূল পাম্পের মাধ্যমে গ্যাস না পাওয়ার কারণে তারা যখন বাধ্য হয়ে দীর্ঘ সময় গ্যাস একেবারেই প্রেসার কম ছিল তখন তারা বাধ্য হয়ে আসলে সিএনজি পাম্পগুলো বন্ধ করে দেয়। তো সেই জায়গা থেকে আসলে তারা যেটা বলছেন যে এই দীর্ঘ সময়ে শুধু একটি না এরকম আরো একাধিক যে সাব পাম্পগুলো রয়েছে বা এরকম ছোট যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলো আসলে দীর্ঘদিন ধরে আজকে প্রায় 1 থেকে 2 মাস ধরে তারা বন্ধ করে আছে, যে কারণে এই এলাকার যে গাড়িগুলো রয়েছে সিএনজি চালিত সেগুলো বেশিরভাগই সিএনজি ঠিকমতো না পাওয়ার কারণে তারা পরবর্তীতে এলপিজিতে কনভার্ট করে নেয় এবং এলপিজিতে চলমান থাকে। তো সেই জায়গা থেকে তারা যেটা বলছিলেন যে যতদিন পর্যন্ত আসলে রাজধানীতে সিএনজি পাম্পের সিএনজি সংকট বা গ্যাসের সংকটটা দূর না হবে ততদিন পর্যন্ত ঢাকার রাজধানীর বাইরে যে এলাকাগুলো রয়েছে যে এলাকাগুলোতে আসলে যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেগুলো সিএনজি যে স্টেশনগুলো রয়েছে সেই মেশিনগুলো আসলে বন্ধ রাখতে হবে। তো সেই জায়গা থেকে যে এলাকার গাড়ি চালকরা আছেন তারা বলছিলেন যে এটা আসলে একটা ভোগান্তি এবং বাধ্য হয়ে তারা যখন এলপিজিতে কনভার্ট করেছেন তাদের যে দৈনিক খরচ সেটিও কিন্তু বেড়ে গেছে, আয়ের থেকে তাদের এখন বাড়তি খরচে তাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। তো এই ছিল গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। তারুণিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারুণিয়ন, যেমনটা রাজধানীর গ্যাস সংকটের চিত্রের খবর জানাচ্ছিলেন, অর্থাৎ ফিলিং স্টেশনগুলোতে এখনও আসলে সেই আকারে সমাধান হয়নি। আমরা একটু রাজধানীর বাইরেও অর্থাৎ কাছেই গাজীপুরেও যেতে চাই, সেখানকার কি পরিস্থিতি সেটিও দেখব। বিশেষ করে গাজীপুরেও কিন্তু এখন পর্যন্ত যে গ্যাসের সংকট সেটি এখন পর্যন্ত কাটেনি, বাসা বাড়িতেও গ্যাসের যে দুরবস্থা সেটি রয়ে গেছে। সেই খবর জানাবেন সহকর্মী হোসেন আলী বাবু, যাব তার কাছে। বাবু জানাবেন, আমি দেখতে পাচ্ছি আপনি একটি ফিলিং স্টেশনের কাছে আছেন, খুব বেশি গাড়ি দেখছি না, তার মানে কি আপনার এখানে কি গাড়ির চাপ কম নাকি গাড়ির চাপ আছে, গ্যাসের চাপ কম নাকি গাড়ির যেই দীর্ঘ সারি থাকে সেটিও কম? আসলে পরিস্থিতি কি? আর বাসা বাড়ির যে গ্যাসের চাপ বা সরবরাহ সেটি কেমন? ইনান, গাজীপুরে হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু গ্যাসের যে প্রেসার সেটা কিন্তু অনেকটাই বেশি। যেখানে গ্যাসের প্রেসার থাকে 3 থেকে 4, সেখানে কিন্তু আজকে কিন্তু তারা 9 থেকে 10 পাচ্ছেন। আসলে প্রত্যেকটি পাম্পেই আসলে পিএসআই যেটা বেড়ে যাওয়ার কারণে পাম্পগুলোতে আসলে গাড়ি তেমন দীর্ঘ সারি নেই, গাড়িতে গ্যাস নিতে একেবারেই স্বাভাবিক ভাবে নিতে পারছে। আসলে এই যে গতকাল রাত থেকে কিন্তু আসলে এই গ্যাস পাম্পগুলোতে আসলে প্রেসার বেড়েছে, সেখানে কিন্তু আসলে যারা চালক এবং যারা সিএনজি চালক তারা কিন্তু অনেকটা স্বস্তি পেয়েছে। আসলে 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে যে গ্যাস নিতে হচ্ছে সেটা কিন্তু আসলে এখন নিতে হচ্ছে না। তার পাশাপাশি যদি বাসা বাড়ি কথা বলি, আবাসিক এলাকাগুলো সেখানেও কিন্তু আসলে গ্যাসের চাপ বেড়েছে। আসলে যেই সমস্যাটা ছিল এলএনজিতে যে গ্যাসের লাইনে, সেই লাইনে কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন আমাদের গাজীপুর তিতাস গ্যাসের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা। তারপর থেকে আসলে এই গাজীপুরে গ্যাসের যে চাপ সেটা কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। এছাড়াও শিল্প কারখানার যে উৎপাদন সেখানেও কিন্তু আসলে সকাল থেকেই গ্যাসের চাপ বেড়েছে। আমরা সেখানেও তথ্য নিয়েছি যে শিল্প কারখানার গ্যাসের চাপ বাড়ার কারণে সেখানে উৎপাদনে একটি আগ্রহ বেড়েছে এবং উৎপাদন বাড়ছে। আসলে শ্রমিকরা কাজ করছেন আনন্দের সাথে। তারা আসলে বলছেন যে আসলে গেল 1-1.5 মাস ধরে আসলে যেই শিল্প কারখানাগুলোতে আসলে গ্যাসের চাপ কম ছিল তার কারণে তারা আসলে কাজ করতে পারে নাই, এখন কিন্তু চাপ বাড়ার সাথে সাথে কিন্তু তারা কাজ করছে। এছাড়াও গাজীপুরে কিন্তু মহাসড়কগুলোতে একাধিক সিএনজি পাম্পগুলোতে আমরা দেখেছি যে সেখানেও কিন্তু আসলে গাড়ি তেমন চাপ নেই। আসলে প্রেসার বাড়ার সাথে সাথে আসলে সিএনজি পাম্পগুলোতে আসলে গাড়ির চাপ একেবারেই কমে গেছে। এই ছিল আমার কাছে ইনান গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।
5.5 মাস পর নতুন কমিশন পেল দুদক। কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বরণ করে নিতে সার্বিক প্রস্তুতি নিচ্ছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। যাব তার কাছে। মাহমুদুল, আমরা দেখতে পাচ্ছি 5.5 মাস পর নতুন কমিশন, নতুন চেয়ারম্যান দুদকের নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের যে কার্যক্রম শুরু হবে সেই প্রস্তুতির সবশেষ খবর জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গত 5.5 মাস ধরেই কিন্তু দুদক অনেকটা খুঁড়িয়ে চলছিল, যেহেতু কোনো কমিশন ছিল না, সে কারণে কিন্তু বড় ধরনের কিন্তু তাদের যে কর্মতৎপরতা সেটি কিন্তু ব্যাহত হয়েছে। আমরা জানি গতকালকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AK-M আসাদুজ্জামান তাকে দুদকের চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া আরও 2 জন সদস্য করা হয়েছে, সেখানে জাহাঙ্গীর আলম খান এবং সাজ্জাদ হোসেন ভূঁইয়া, তাদেরকে এই কমিশনের সদস্য করা হয়েছে। তো এই পূর্ণাঙ্গ কমিশনটি আজকে কিন্তু তারা দুদক কার্যালয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি। যেহেতু দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, সে কারণে কিন্তু তাদের যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা সেটি নেই। আমরা যতটুকু জানতে পেরেছি, এই কমিশনের সদস্যরা অর্থাৎ বিচারপতি AK-M আসাদুজ্জামানের নেতৃত্বে তারা মন্ত্রিপরিষদ বিভাগে যাবেন এবং সেখানে তারা যোগদান করেই সরাসরি এই দুদক কার্যালয়ে তারা আসবেন সেগুনবাগিচাতে। একটু বলে রাখি যে 5.5 মাস সময়ের মধ্যে অতিবাহিত হয়েছে, এই সময়ে কিন্তু নানা অভিযোগের পাহাড় জমেছে। এই দুদক কার্যালয়ে প্রায় 3,500-এরও বেশি অভিযোগ এখানে জমা হয়েছে। কিন্তু যেহেতু কমিশন নেই, সেহেতু এগুলোর কোনো তদন্ত বা যে পরবর্তী পদক্ষেপগুলো দুদক নিতে পারেনি। আমরা দেখেছি নিম্ন আদালতে অন্তত 12 থেকে 14 জন রাঘব বোয়াল, যারা দুর্নীতির দায়ে যাদের বিচার চলছিল, তারা কিন্তু নিম্ন আদালত থেকে তারা জামিন পেয়েছেন। এখন তাদেরকে এই জামিন ঠেকাতে উচ্চ আদালতে আপিল করতে গেলে সেখানেও দুদকের কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। কমিশন নেই, সেই অনুমোদনটি তারা দিতে পারেননি। বড় বড় দুর্নীতি এবং বড় যে আর্থিক কেলেঙ্কারি ব্যাংকিং খাতে রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে দুদক এর মধ্যে খুব বড় কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমরা দেখেছি যে বেনজির, পুলিশের সাবেক মহাপরিচালক, তিনি দুবাইতে আটক ছিলেন, তিনিও কিন্তু জামিন পেয়েছেন এবং সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন অভিযোগ এসেছে। সার্বিক মিলেই আজকে আমরা যে কমিশনটি আসবে তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, অনেক প্রশ্ন রয়েছে আমাদের। হয়তোবা দুপুরের পরে এই কমিশন বিচারপতি AK-M আসাদুজ্জামানের নেতৃত্বে যখন আসবেন, তখন হয়তোবা আমরা এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। ইনান। মাহমুদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাহমুদুল হাসান জানাচ্ছিলেন দুদকের যে নতুন কমিশন গঠন হচ্ছে তার কর্মকর্তা যে বরণের প্রস্তুতি নিচ্ছে তার সবশেষ খবর। আজ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম বা স্বয়ংক্রিয় জরিমানা কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করছে হাইওয়ে পুলিশ। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, আমরা তো রাজধানীর সড়কে এরই মধ্যে যে ট্রাফিক ব্যবস্থাপনায় এই সুবিধাগুলো দেখেছি, এখন মহাসড়কে এই কার্যক্রম শুরু হচ্ছে। সেক্ষেত্রে মহাসড়কে যানজটের যে শৃঙ্খলা, চালকদের যে শৃঙ্খলা, এই ফেরাতে এই স্বয়ংক্রিয় যে জরিমানা পদ্ধতি সেটি আসলে কতটুকু কাজে আসবে, কি বলছেন কর্মকর্তারা এবং যারা সংশ্লিষ্ট? আসলে শৃঙ্খলা ফেরাতেই হচ্ছে এই অটো ফাইন সিস্টেম, AI প্রযুক্তি নির্ভর এই প্রযুক্তিটি হচ্ছে হাইওয়ে পুলিশকে কর্তৃক চালু করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ইনান, একটু যদি আসলে জানাতে চাই আপনাকে যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি আছে, সেই সড়কটি কিন্তু প্রচুর ব্যস্ত একটি সড়ক এবং বাংলাদেশের অন্যতম আসলে মহাসড়কের মধ্যে ব্যস্ততম সড়ক বলা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে প্রত্যেকদিন প্রচুর যানবাহন চলাচল করে এবং তারই অংশ হিসেবে যদি বলতে চাই, এখানে কিন্তু প্রচুর আসলে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, অথবা ড্রাইভারদের কথা যদি বলতে চাই, তারাও কিন্তু লেন যেটা আছে সেটা মেনটেন করেন না, অথবা পুলিশের যে আইন আছে হাইওয়ে পুলিশের, সেগুলো তারা মেনটেন করেন না। তারই অংশ হিসেবে আজকে হচ্ছে হাইওয়ে পুলিশ কর্তৃক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ট্রাফিক ব্যবস্থাপনা অটো ফাইন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি আজকের এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরে মূলত এই অনুষ্ঠানটির উদ্বোধন তিনি ঘোষণা করবেন জনাব সালাউদ্দিন আহমেদ। ইতিমধ্যে আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছে সেই সড়কের মদনপুর অর্থাৎ নারায়ণগঞ্জের পর যে সাইটটি রয়েছে সেখানে তিনি পৌঁছেছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে পৌঁছবেন এবং এখানকার যারা হাইওয়ে পুলিশ আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা জানাচ্ছিলেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘিরে এই আশেপাশে অনেকগুলো আসলে হাট বাজার রয়েছে সড়কের পাশেই। তারা বলছিলেন 33টি হাট বাজার, স্কুল, কলেজ, তাছাড়া বিভিন্ন শিল্প
কারখানা, গার্মেন্টস সহ এখানে অনেক কিছু রয়েছে, যার ফলে হচ্ছে এই সড়কটিতে আসলে অনেকটাই ভোগান্তিতে পড়তে হয় তাদেরকে। আসলে নিয়মের আওতাধীন করার জন্য চালকদেরকে, অথবা গাড়ি যারা হচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে চালান অথবা হচ্ছে উল্টো পথে প্রবেশ করেন, সেসবের আওতায় তারা মূলত আজকের এই সিস্টেমটা তারা উদ্বোধন করতে যাচ্ছেন, অটো ফাইন সিস্টেমের যে উদ্বোধন। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে যাব, তখন আবারও আপনাদের সাথে চেষ্টা করব। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে। সিলেটে নতুন করে হামে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে ওসমানী মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। যাব তার কাছে। ইয়াহিয়া, এখন পর্যন্ত ঠিক কতজন আক্রান্ত হয়েছে, এবং বিশেষ করে উপসর্গেও আমরা অনেকের মৃত্যু হতে দেখেছি, যারা মারা গেছেন তারা কি উপসর্গে মৃত্যু হয়েছে নাকি আসলে আক্রান্ত হয়েছেন এটি নিশ্চিত হওয়ার পরেই তাদের মৃত্যু হয়েছে? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে, যেটিকে হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে। আপনি যেটি বলছিলেন যে আসলে যে 2টি শিশু মারা গেছে তারা হামের উপসর্গ নিয়েই মারা গেছে। এখনও পর্যন্ত সিলেট বিভাগে 988 জন রোগীর শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গত যে সর্বশেষ 24 ঘন্টায় 9 জন রোগী হাম তাদের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। আর এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 115 জন রোগী, যারা নতুন করে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, মানে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন তারা। এছাড়া বর্তমানে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন সিলেট বিভাগের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে 321 জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে এই শহীদ শামসুদ্দিন হাসপাতালে 151 জন রোগী ভর্তি রয়েছেন, আর 100 রোগী ভর্তি রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে রয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ হাসপাতালে 36 জন, জেলা সদর হাসপাতালে, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে 10 জন এবং মৌলভীবাজারে 6 জন রোগী ভর্তি রয়েছেন। আপনাকে যদি বলি যে আপনি যেমনটি শুরুর দিকে জানতে চাইছিলেন যে যারা মারা গেছেন তারা কি হামের উপসর্গ নিয়ে মারা গেছেন নাকি নিশ্চিত হয়ে মারা গেছেন, এখনও পর্যন্ত হাম নিশ্চিত হয়ে মৃত্যু হয়েছে সিলেটে 4 জন, হবিগঞ্জে 0 এবং সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে 1 জন করে। অর্থাৎ এখনও পর্যন্ত নিশ্চিত হামে 6 জন রোগীর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এর বাইরে সর্বমোট 138 জন রোগীর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। তার মধ্যে সিলেটে 52 জন এবং হবিগঞ্জে 18 জন, মৌলভীবাজারে 13 জন এবং সবচেয়ে বেশি হাওড়ের জেলা সুনামগঞ্জে 55 জন। এই ছিল ইনান আমার কাছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সবশেষ। ইয়াহিয়া, আপনাকে ধন্যবাদ। যুক্ত ছিলাম সিলেটে। আমরা এবার একটু ডেঙ্গু আক্রান্তের খবর জানবো। বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। বিশেষ করে দক্ষিণাঞ্চলে বরগুনার পাশাপাশি হটস্পট হয়ে উঠেছে ঝালকাঠি। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হবেন সহকর্মী নুরুল আহাদ অনিক এবং ঝালকাঠি থেকে আল আমিন তালুকদার। শুরুতেই যাব বরগুনায় অনেকের কাছে। অনেক দক্ষিণাঞ্চলে, বিশেষ করে আমি যদি বলি যে আপনার যে অঞ্চলে বরগুনায়, এই অঞ্চলে হঠাৎ করে আসলে ডেঙ্গুর প্রকোপ এত বেশি হয়ে যাচ্ছে কেন? বিশেষ করে এর আগেও কিন্তু আমরা দেখেছি। কারণগুলো কি কি, এবং আর এই ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি যেমনটি বলছিলেন যে বরগুনা আবারও ডেঙ্গুর হটস্পট হচ্ছে। আসলে গত বছর বরগুনায় কিন্তু ডেঙ্গুর হটস্পট ঘোষণার পর কিন্তু প্রতিদিনই প্রায় 1 থেকে 150 রোগী গড়ে ভর্তি হতেন। এবার বছরটা কিন্তু প্রথম দিকে ভালোই শুরু হয়েছিল, এবং এই যে গত 10 দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও বৃদ্ধি পাচ্ছে। আমরা যেটি গত বছরের আইডিসির গবেষণায় দেখেছিলাম যে বরগুনায় বৃষ্টির পানি ধরার একটি প্রবণতা আছে, এবং সেই বৃষ্টির পানি ধরাকে কেন্দ্র করেই কিন্তু ডেঙ্গুর যে এডিস মশার যে লার্ভা, সেই লার্ভার বংশবিস্তার হয়। তখন কিন্তু আইডিসির যে গবেষণা দল এসেছিল তারা বলছিলেন, স্বাস্থ্য বিভাগের যে সর্বশেষ তথ্য, সেই তথ্য অনুযায়ী বরগুনায় আজ পর্যন্ত 691 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মানে জানুয়ারি থেকে এ পর্যন্ত। এছাড়া আরেকটি বিষয় যদি বলি, গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16 জন। আর এই মুহূর্তে বরগুনার সবগুলো যে হাসপাতাল আছে সেই হাসপাতালে 43 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে একটি দুঃখের বিষয় বলতে হয় যে বরগুনায়
বরগুনায় গত বছর ডেঙ্গুর হটস্পট ঘোষণার পরে কিন্তু 10 জন চিকিৎসক পদায়ন করা হয়েছিল বরগুনা জেনারেল হাসপাতালে এবং 10 জন নার্স পদায়িত করা হয়েছিল, কিন্তু এবার কিন্তু সেই চিকিৎসকরাও নেই এবং যে 88টি পদ রয়েছে চিকিৎসকের, সেই পদের মধ্যে মাত্র 15 জন চিকিৎসক আছেন প্রশাসনিক কর্মকর্তা সহ। সেক্ষেত্রে কিন্তু এবার ডেঙ্গু পরিস্থিতি যদি আবারও খারাপের দিকে যায়, সেক্ষেত্রে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার মতো সক্ষমতা বরগুনার হাসপাতালগুলোতে কিন্তু এখন নেই। আমরা এই যে রোগীরা ভর্তি রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা ওষুধ পাচ্ছেন এবং নার্সদের সেবাও পাচ্ছেন, কিন্তু যে চিকিৎসকের যে প্রতিদিনের যে সেবা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। একবার করে চিকিৎসক আসছেন এবং সকালবেলা এসে কিন্তু তারা আবার কোনো রকম দেখে চলে যাচ্ছেন, কারণ বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা সেবা দিচ্ছেন একজন চিকিৎসক প্রতিদিন করে এবং ইমার্জেন্সিতে থাকছেন একজন করে। সেক্ষেত্রে এই যে বিপুল সংখ্যক রোগী, এদের চিকিৎসা সেবা দেয়া নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখন হিমশিম খাচ্ছেন। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে সর্বশেষ তথ্য, সেই তথ্য যদি আপনাদেরকে যদি জানাই, বরগুনা এই সদর হাসপাতালে এখন 30 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বরগুনার অন্যান্য যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেসব স্বাস্থ্য কমপ্লেক্সে 13 জন চিকিৎসা নিচ্ছেন। আরেকটি বিষয় যদি বলি যে সচেতন নাগরিকরা কিন্তু বারবারই বলছেন যে বরগুনায় এই যে মশক নিধন কার্যক্রম কিছুটা ধীরগতি থাকার কারণে কিন্তু আবারও ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এর জন্য তারা দায়ী করছেন মশক নিধন কর্মসূচি এবং দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় জনগণের যে সচেতনতা কম থাকায় তারা বৃষ্টির পানি ধরার প্রবণতার জন্য কিন্তু আবার ডেঙ্গুর পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম বরগুনা জেলার সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় তারা যথেষ্ট চেষ্টা করছেন এবং বিভিন্ন হাসপাতালগুলোতে তাদের চিকিৎসক সহ সকল কিছুই রেডি রয়েছে। এই ছিল বরগুনা থেকে ডেঙ্গুর সবশেষ। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলামিন আপনার কাছেও কিছুক্ষণের মধ্যে আসবো। আমরা তার আগে দর্শকদের এই মুহূর্তের কিছু খবর জানিয়ে আসি। আমরা আবারও নিশ্চয়ই এই খবর জানবো, কিন্তু এই মুহূর্তে আমরা জানাতে চাই যে কারা অধিদপ্তরের সমসাময়িক ঘটনা এবং কারা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। জানবো সবশেষ তথ্য জানতে চাচ্ছি সেখানে। এই সংখ্যা ৯৮,০০০-এর বেশি, অর্থাৎ দ্বিগুণেরও বেশি বন্দী আমরা প্রতিদিন হ্যান্ডেল করছি এবং এখানে যে আমাদের যে চাপ সৃষ্টি হচ্ছে প্রতিটা ক্ষেত্রে, বন্দির নিরাপত্তা ব্যবস্থাপনা, লজিস্টিক সকল ক্ষেত্রে, সো এই চাপ মোকাবেলা করার জন্য আমাদের অধিক জনবল এবং ফ্যাসিলিটিসের যে প্রয়োজন আছে সময় সময় আমরা সরকারের কাছে তা উপস্থাপন করেছি এবং সরকার বিবেচনা করবেন আমরা আশা করি। আমাদের বর্তমান অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা নিয়োগের যে প্রক্রিয়া আমরা চালুছি, আমাদের কারারক্ষী এবং বিভিন্ন জায়গায় যে নিয়োগ, এটাকে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, মেধাভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নিয়েছি। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কারা বিভাগে নিয়োগ হবে একজন প্রার্থী যিনি প্রকৃতপক্ষে যোগ্য, মেধাবী এবং শারীরিক এবং মানসিকভাবে সক্ষম এবং দায়িত্ব পালনের উপযুক্ত। আমরা ইতিমধ্যে তা বিভিন্ন নিয়োগে প্রমাণ করেছি এবং ভবিষ্যতের নিয়োগগুলো আমরা এভাবেই হবে তা আমরা নিশ্চিত করছি। আমরা চাই কারাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ব্যক্তিগত প্রভাব নয়, মেধা, যোগ্যতা এবং সততা এবং কর্মদক্ষতাই হবে প্রধান বিবেচ্য বিষয়। পদোন্নতি এবং ক্যারিয়ার প্রোগ্রেশনের ব্যাপারে আমরা কারা বিভাগের সংস্কার, এটা অনেক দিনের একটা জটিলতা ছিল, আপনারা জানেন, প্রমোশন পদায়নগুলো নিয়ে আমরা একটা বাস্তবসম্মত ক্যারিয়ার প্রোগ্রেশনের চেষ্টা স্থাপন করার জন্য চেষ্টা করেছি এবং দীর্ঘদিনের জটিলতা নিরসন করে আমরা ইতিমধ্যেই আমাদের প্রতিটা ধাপে এডিশনাল আইজি থেকে শুরু করে সহকারী প্রধানরক্ষী পর্যন্ত অনেকগুলো ধাপ আছে, আপনারা জানেন। এগুলো সব জায়গায় আমরা কিন্তু প্রমোশন দিতে পেরেছি এবং সর্বসাকুল্যে প্রায় ১৩০০র অধিক পদোন্নতি কিন্তু ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং বাকি যে খালি পদগুলো আছে এগুলো ফুলফিলের কাজ আমাদের চলমান রয়েছে। আমরা চাই একজন কারারক্ষী যেন যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও কর্মদক্ষতার ভিত্তিতে তার কর্মজীবনে ধাপে ধাপে উন্নতিতে যাওয়ার সুযোগ পায়, অর্থাৎ ভালো কারারক্ষী ভবিষ্যতে একজন দক্ষ নেতৃত্বদানী কর্মকর্তা হয়ে উঠতে পারেন এমন একটা ক্যারিয়ার কাঠামো আমরা তৈরি করতে চাই। কারা অবকাঠামো নিয়ে আপনাদের জানেন আমরা যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জের মুখে আছি। আমাদের কিছু কিছু কারাগার আছে যারা ব্রিটিশ পিরিয়ডে তৈরি এবং সংস্কারের অতি দ্রুত সংস্কারের প্রয়োজন, যে কারণে এই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে বন্দি পালনের মতো ঘটনা ঘটেছে এবং অনেক ক্ষেত্রে এটা আমাদের অবকাঠামোগত দুর্বলতার কারণেই হয়েছে। এই লক্ষ্যে আমরা ২১টি কারাগারকে চিহ্নিত করেছি, যেহেতু আশু আমাদেরকে সংস্কার করতে হবে এবং সরকারের কাছে প্রস্তাবনা উপস্থাপন করেছি। কিছু কারাগার সংস্কারের অলরেডি চলমান রয়েছে, কিছু পাইপলাইনে আছে এবং ধীরে ধীরে আমরা আশা করছি সবগুলো আমাদের অবকাঠামো আমরা পরিবর্তন করতে পারি।
সরাসরি যুক্ত ছিলাম কারা অধিদপ্তরে। আমরা আবারও ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। এর আগে জানাচ্ছিলাম বরগুনার ডেঙ্গু পরিস্থিতির খবর। আমরা এবার জানবো ঝালকাঠির ডেঙ্গু পরিস্থিতির খবর। সে খবর জানাবেন সহকর্মী আলামিন। যাবো তার কাছে। আলামিন, যেমনটি একটু আগে বরগুনা থেকে অনেক বলছিলেন যে স্বাস্থ্য বিভাগের তৎপরতা আসলে খুব বেশি চোখে পড়ার মতো না। আপনার অঞ্চলে বিশেষ করে ঝালকাঠিতে এখন পর্যন্ত কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের কী ধরনের তৎপরতা দেখতে পাচ্ছেন জানাবেন। ইনান, ঝালকাঠিতে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে ঝালকাঠি জেলায় ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছেন ২৬ জন, নলছিটি উপজেলায় ৩ জন, রাজাপুরে ১০ জন এবং কাঠালিয়া উপজেলায় রয়েছেন ৫ জন। এবং জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঝালকাঠি জেলায় ১৩১১ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই যে পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের, এর বাইরেও শত শত রোগী আক্রান্ত হয়ে হাসপাতালের আউটডোর এবং বেসরকারি যে ক্লিনিক রয়েছে সেখান থেকে চিকিৎসা নিয়ে, ব্যবস্থাপত্র নিয়ে কিন্তু তারা বাসা বাড়িতে তারা চিকিৎসা নিচ্ছেন। এখন যে ৪৪ জন, এর বাইরে কিন্তু ঝালকাঠি প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী আছে। আমরা বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়েছি। যারা এর মধ্যে থেকে বেশি পরিস্থিতি খারাপ হচ্ছে তারা কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে ঝালকাঠির খুব কাছাকাছি বরিশাল বিভাগীয় শহর, অনেকেই আবার আক্রান্ত হলে সেখানেও গিয়েও চিকিৎসা নিচ্ছেন। এজন্য যে আসলে আমরা যে স্বাস্থ্য বিভাগের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানটি আসলে ঠিক নয়, এটি আসলে কয়েক গুণ বেশি হবে। আরেকটি বলছেন যে স্বাস্থ্য বিভাগের তৎপরতা, আসলে বরগুনার কথা আমিও শুনছিলাম, আসলে এখানেও জনবল সংকট রয়েছে। জনবল এই সংকটের মধ্য দিয়েও স্বাস্থ্য বিভাগ আসলে তারা চেষ্টা করছেন তারা ভালো সেবা দেওয়ার। আর ঝালকাঠি সদর হাসপাতালের কথা যদি বলি, এখানে বিদ্যমান একটি ডেঙ্গু ওয়ার্ড ছিল। এই ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার পরে কিন্তু তারা আরও 2টি ওয়ার্ডকে এই ডেঙ্গু ওয়ার্ড হিসেবে যুক্ত করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে ঝালকাঠিতে 9টি এলাকাকে কিন্তু ডেঙ্গুর হটস্পট হিসেবে অনেক আগেই চিহ্নিত করা হয়েছে। আজকে চিকিৎসকরা জানিয়েছেন এই সমস্ত এলাকার বাহির থেকেও কিন্তু প্রচুর সংখ্যক রোগী আসছেন। অর্থাৎ এই ঝালকাঠি শহরের আশপাশ যে এলাকা রয়েছে সেখানেও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই পরিসংখ্যান গত বছরে যে ঝালকাঠিতে যে ডেঙ্গু পরিস্থিতি ছিল তার কয়েক গুণ বেশি। সব মিলিয়ে আসলে ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ লাভ করছে। প্রশাসনের পক্ষ থেকে একটু মাঝে মাঝে অভিযান করা হচ্ছে এবং মশক নিধনের যে ওষুধ স্প্রে সেটিও করা হচ্ছে। তবে এলাকাবাসীর অভিযোগ এটি আসলে পর্যাপ্ত নয়, প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। তারা আরও বেশি মশক নিধন বা মশার যে লার্ভা এটির ধ্বংসের জন্য কার্যক্রম তারা দাবি করছেন। তো আর সব মিলিয়ে আসলে প্রশাসন বা সংশ্লিষ্টরা বলছেন যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। ইনান। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠিতে। রাজধানীর চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্রে, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নিজস্ব অর্থায়নে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি। দশকের পর দশক ধরে আমাদের রাজস্ব প্রশাসনের কাঠামো যদিও কার্যকর ছিল, আমাদের জাতির ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা পূরণের সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। আমরা যখন উন্নত উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি, তখন আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা শুধুমাত্র শক্তিশালী নয়, বরং চটপটে, স্বচ্ছ ও দক্ষ। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হলো আমাদের অত্যন্ত নিম্ন কর জিডিপির অনুপাত, যেটা সবার জানা আছে। 2024-25 অর্থ বছরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% থেকে 6.7% নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন হার। তুলনামূলকভাবে 2023 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় ট্যাক্স জিডিপি রেশিও ছিল 19.5%, যেখানে বাংলাদেশের ছিল শুধুমাত্র 7.2%। অর্থাৎ আমাদের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বৃদ্ধি পায়নি। এই ব্যবধান কমাতে হলে
শুধু বিদ্যমান করদাতাদের উপর করের হার বাড়ানো নয়, বরং করের আওতা সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিচ্ছি স্টার নিউজ লাইভে একটি বিরতি, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ লাইভ। শেরপুরের শ্রীবর্দিতে রাস্তার দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরাদ হোসেন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুরাদ নিশ্চয়ই জানাবেন যে মানববন্ধন থেকে আসলে কি কি দাবি করা হচ্ছে সেই খবরগুলো। মুরাদ, রাস্তার যেই দাবি, আসলে রাস্তার দাবির কথা জানাবেন, যে আসলে কোন ধরনের সড়ক, সেটিকে আসলে ভেতরের যে সড়ক নাকি মহাসড়কে, কেমন রাস্তা, সেই বিষয়ে জানাবেন। ইনান, আপনাকে ধন্যবাদ। আসলে এই জায়গাটি মূলত, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটি মূলত চলাচলের একটি রাস্তা গ্রামের ভিতরে। এটি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভিলুয়া ইউনিয়নের কাউনিয়াচর গ্রামে। এই দিক দিয়ে তারা ভুক্তভোগীরা বলছে প্রায় 100 বছরের পুরনো এই চলাচলের রাস্তাটি কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ রবিউল ইসলাম মুক্তার নামে, সে কিন্তু রাস্তাটি বন্ধ করে একটি ইটের তৈরি ওয়াল তৈরি করে, যার কারণে কিন্তু তাদের একটি চলাচলে চরম একটি ভোগান্তিতে পড়েছে প্রায় 250 থেকে 300 পরিবার। তারা বলছে এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত চলাচল থাকলেও এইখানে মূলত রাস্তাটি 3 জনের জমি পড়েছে, কিন্তু 2 জন দিতে চাইলেও একজন মুক্তার হোসেন নামে সে জমিটি রাস্তাটি দিচ্ছে না, যার কারণে কিন্তু এদিক দিয়ে যাতায়াত করতে পারতেছে না, এবং কি তীব্র ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরাও। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে চাইবো যে আসলে তোমরা কি কি করেছো? আমরা আগে এদিক দিয়ে স্কুলে গেছি, এখন রাস্তা বন্ধ করে দিতে আমরা এর কারণে স্কুলে যাইতে পারি না। আমরা রাস্তা চাই, রাস্তা চাই। শিক্ষার্থী বলছিল তারা কিন্তু ব্যাপক একটি চরম ভোগান্তিতে পড়ছে, তারা কিন্তু বিদ্যালয়ে যেতে পারছে না। অন্যদিকে আমরা একজন এই স্থানীয় একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা কি কি সমস্যায় ভুগছেন? রাস্তাটা ব্লক করে গেছে, রাস্তা বন্ধ করছে, ছাত্র ছাত্রী স্কুলে যেতে পারতেছে না, বন্ধ থেকে মনে হয় ফসল নিয়ে আসতে পারতেছে না, বাড়ি থেকে যে বাজারে ধান নিয়ে হাটে নিয়ে যে বাজার করে খাবো ইয়েটা করতে পারতেছে না, এমন ভাবে রাস্তাটা ব্লক করে রাখছে এবং বিল্ডিং করে রাখছে, লোক যাইতে পারতেছে না। এই মবিউল হাসান মুক্তাই আওয়ামী লীগের সময় এমন ক্ষমতাশালী লোক ছিল, এই ক্ষমতা বলে এখন ওই ক্ষমতায় দেখাইতেছে এই আঙ্গর 200-250 লোকের এমন ভাবে রাখতেছে, আমরা বাইরে হইতে পারতেছি না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে তারা বলছে এই রাস্তাটি দিয়ে মূলত অনেকে চলাচল করতো, কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়েছে এই রাস্তাটি বন্ধ হওয়ার পর থেকে। তাদের দাবি একটাই, যেন এই ওয়ালটি ভেঙে রাস্তাটি আবার পূর্বের ন্যায় করে আপনাকে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম শেরপুরে। এদিকে ভারী বর্ষণ আর জোয়ারের পানির তোলে ক্ষতবিক্ষত দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা। মহাসড়ক থেকে গ্রামীণ পথ সর্বত্রই ফুটে উঠছে বেহাল চিত্র। এই বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম আরিফ। আরিফ, জানাবেন যে বেহাল রাস্তার কথা বলছিলেন আপনি, দেখতেই পাচ্ছি আসলে কি অবস্থা, জানাবেন সবশেষ খবর কি? জিনান, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী সহ পুরো দক্ষিণ অঞ্চলে কিন্তু সাম্প্রতিক বর্ষণে সড়কের একেবারেই বেহাল পরিস্থিতি। উপজেলা সংযোগ সড়ক থেকে মহাসড়ক এবং ইউনিয়ন সংযোগ সড়ক সকল জায়গায় কিন্তু বেহাল পরিস্থিতি, যার ফলে গ্রামের মানুষগুলোকে কিন্তু শহরে ঢুকতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর বাউফল উপজেলা একটি উপজেলা সড়কে, যেখানে দেখছেন একেবারে উপজেলা পরিষদের সামনের যে সড়কটি সেখানেই কিন্তু গর্ত তৈরি হয়েছে। আমি যদি এই সড়কটির বাকি একটি অংশের কথা বলি, পটুয়াখালীর থেকে শুরু করে দশমিনা উপজেলা যাতায়াতের সড়কটি, যে সড়কটি পাড়ি দিয়ে আমরা এসেছি, রীতিমতন সেখানে রাস্তার পাশে এত বড় বড় গর্ত তৈরি হয়েছে, যান চলাচল রীতিমতন বন্ধ। সেখানে ছোট যানবাহন চলাচলের একেবারে অনুপযোগী। কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু বর্ষণে এই সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মানুষের দুর্ভোগ এবং ভোগান্তি দুটিই বেড়েছে, যেটি কিন্তু গ্রামীণ অর্থনীতিতে খুবই একটি নেতিবাচক প্রভাব পড়ছে। কারণ এই সড়ক দিয়েই কিন্তু উৎপাদিত কৃষি পণ্য থেকে শুরু করে মৎস্য, মানুষের জীবন জীবিকা এই সড়কের উপর নির্ভরশীল। সেই সড়কগুলোর যখন এমন বেহাল পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের জীবন জীবিকাও একটি সংকটের মুখে পড়ে। আমরা পটুয়াখালীর সড়ক বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, এই দুটি বিভাগ যেহেতু সড়কগুলোর দেখভাল অধিকাংশ করে থাকে,
থাকে। সেক্ষেত্রে তারা বলছেন আসলে বর্ষার সময় এবার অতি বর্ষণেই মূলত এই সংকট তৈরি হয়েছে। তারা চাচ্ছেন, আমরা দেখেছি যে অনেক জায়গায় প্রাথমিকভাবে মেরামত করে সড়কগুলোকে তারা চলাচল উপযোগী করা, কিন্তু এটি খুব বেশি কার্যকর হচ্ছে না। প্রত্যাশা জনগণের যে দ্রুত সময়ের মধ্যে সড়কগুলো আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। আবারও যাব গোলাপি রঙের বাসের খবরে, যার চালক কন্ডাক্টর শুধু নারী নয়, যাত্রীরা হবেন। সেই সার্ভিস আজ থেকে চালু হবে এবং সেই সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মী আছেন সেখানে জিসান আহমেদ। এছাড়া এই মুহূর্তে কথা বলছেন সেতুমন্ত্রী। আমরা সরাসরি যাব সেখানে। চালু করতে চলেছে, তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে। একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাংয়ে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুটে, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। আমাদের প্রতিবন্ধকতা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বিআরটিসি 500-র উপর ট্রাক পরিচালিত করে, যতটুকু আমি জেনেছি 1200-র কাছাকাছি বা অধিক বাস পরিচালনা করে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে। কিন্তু একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, মানসম্মত অপারেশন, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে। কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা, রুটটা আরো রেশনালাইজ করা, এটার প্রয়োজন আছে বিধায় আমার কাছে মনে হয়েছে। সে কাজ চলমান। নতুন করে ডিটিসি এর প্রধান এখানে আছেন। আমরা অনেক রুট পেয়েছি যেই রুটের অস্তিত্ব নাই কিন্তু রুট পারমিট আছে, আবার অনেক রুট আছে পারমিট নাই, বাস চলছে, কারণ এগুলি অনেক আগে করা হয়েছে। আমরা এখন ঢাকা শহরে যাত্রী বান্ধব এবং যাত্রীর আধিক্য চাপ বিবেচনা করে যানবাহনের রুট পারমিট এবং ওই রুটের রেশনালাইজ করে নতুন করে চিহ্নিত করতে চাই, নিশ্চিত করতে চাই এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চাই। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁওয়ে। দেখছেন স্টার নিউজ লাইভ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ লাইভ। যেমনটা একটু আগে বলছিলাম, আজ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হচ্ছে স্বয়ংক্রিয় জরিমানা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। যাব তার কাছে। মারুফ, জানাবেন কুমিল্লায় যে স্বয়ংক্রিয় জরিমানার যে আজকের যে তৎপরতা শুরু হওয়ার কথা রয়েছে তার সবশেষ তথ্য। ইরান ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বলা হয় দেশের অর্থনীতির লাইফলাইন, অর্থাৎ বন্দর নগরী চট্টগ্রাম থেকে রাজধানী যোগাযোগের একমাত্র সড়ক মাধ্যম এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। যে কারণে এই মহাসড়কে অন্য সকল মহাসড়কের তুলনায় কয়েক গুণ বেশি পরিবহন চলছে। এই সকল পরিবহন আইন শৃঙ্খলা একেবারে বেশিরভাগ সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের বড় দুর্ঘটনা ঘটে আইন শৃঙ্খলা না মেনে, অর্থাৎ বিভিন্ন সময় অতিরিক্ত গতি, মহাসড়কে পার্কিং, মহাসড়কে হুট করে দাঁড়িয়ে পড়ার কারণে দুর্ঘটনাগুলি ঘটতে থাকে। এই কারণে অর্থনীতিতে বড় একটি প্রভাব পড়ে, দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানের জন্যই মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রথমবারের মতো দেশের একটি মহাসড়কে এই ক্যামেরার ব্যবহার শুরু হয়েছে। ইরান, যদি একটু জানিয়ে রাখি, এই মহাসড়কে এর আগে 1427টি ক্যামেরা লাগানো হয়েছে এবং যেই ক্যামেরাগুলির মধ্যে এবার কুমিল্লা অংশে শুধু 104 কিলোমিটার এলাকায় 199টি ক্যামেরা এআইয়ের আয়তায় আনা হচ্ছে। চালকরা বলছেন এই ক্যামেরা যদি এআই নিয়ন্ত্রণে মহাসড়ক চলে আসে তাহলে দুর্ঘটনা কমবে, যাত্রী সেবা আরও বাড়বে। ইনান, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়। রাজশাহীতে যাব। রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে রেশম সম্মেলনে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, জানাবেন যে রেশম সম্মেলন হচ্ছে, সেখানে আসলে কোন কোন বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত বক্তারা কি বলছেন, কি জানতে পেরেছেন? ইনান, আসলে রাজশাহী সিল্কের যে ইতিহাস, সেই দীর্ঘ ইতিহাস কয়েক
100 বছরের ইতিহাস, ব্রিটিশ আমল থেকে এই ঐতিহ্য রাজশাহীতে। এরই মধ্যে সরকার কয়েক বছর আগে রাজশাহী সিল্ককে জিআই পণ্য হিসেবে ঘোষণা করেছে, কিন্তু এই পণ্যটি আসলে বিদেশি সুতা নির্ভর, 90% সুতে আমদানি করা হয় চীন এবং ভারত থেকে। তবে এই শিল্পের প্রসার এবং কিভাবে আরো উন্নয়ন করা যায়, সেই প্রযুক্তি দক্ষতা কিভাবে অর্জন করা যায়, সেই লক্ষ্যে আজকে এই যৌথ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে যোগ দিয়েছেন চীনের জিয়াং সাইটেক ইউনিভার্সিটির একটি বিশেষজ্ঞ দল এবং সেই সাথে উপস্থিত আছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তা এই উচ্চ পর্যায়ের বৈঠকটি মূলত আসলে রাজশাহীর রেশম শিল্পকে কিভাবে প্রযুক্তিগতভাবে সহযোগিতা দেওয়া হয় এবং বন্ধ কলকারখানা যেগুলো আছে রেশমের, বিশেষ করে সরকারি কারখানা, সেটি কিভাবে নতুন করে চালু করা যায় সে বিষয়ে দক্ষতা মত বিনিময় এবং প্রযুক্তিগত বিনিময় হতে পারে বলে একটা সম্ভাবনা দেখছি। এবং প্রয়োজন চীনকে আসলে প্রস্তাব দেওয়া হবে যাতে এই প্রকল্পে যাতে বিনিয়োগ করা হয়, সেই প্রস্তাব আসলে দেওয়া হবে বলে জানিয়েছেন এই প্রতিনিধি দল। তো রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল। এর আগে তারা আসলে রাজশাহী রেশম কারখানা এবং শোরুমও পরিদর্শন করেছেন। ইনান, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। এই ছিল আজকের স্টার নিউজ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।